মতো জায়গা। আর এটা এটা আমি আমি তো এটাকে সত্যাগ্রহের সঙ্গে একটা তুলনা, একটা পুরো সিস্টেমের সঙ্গে লড়াই। কারণ উপরওয়ালা যখন টাকা খায়, এই যে তুমি বলছো সাধারণ মানুষ, সবচেয়ে চিন্তার বিষয় আমার কাছে যেটা, প্রথমত সাধারণ মানুষ দেখছে যে যে সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেমে প্রতিবাদ করতে গেলে সাংঘাতিক অবস্থা। যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা তো সাধারণ মানুষের মনে একটা সাংঘাতিক ত্রাসের সঞ্চার করবে। কারণ আমাদের মতো ঘরের কেউই আমরা কিন্তু আর সরকারি হাসপাতালের উপর ভরসা করি না, সেখানে যাই না, কারণ আমরা বুঝে গেছি যে ওই সিস্টেমটা কি। এমন ভাবে অডিট করাবেন যাতে দেখা যাবে তারা কতখানি পরিষেবা দিচ্ছেন। নমস্কার, এই খোলা আড্ডা অনুষ্ঠানে সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস মৃত্যুর ঘটনার পরে অনেকগুলো জিনিস কিন্তু সামনে চলে এসছে। তার মধ্যে একটা যেমন এই জুনিয়র ডাক্তারদের নিরাপত্তার বিষয়টি, যেটা নিয়ে সুপ্রিম কোর্টেও নানা রকম পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে এবং সুপ্রিম কোর্টও সেগুলোকে শোধরানোর চেষ্টা করছেন। তেমন আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এর মধ্যে কিন্তু সামনে চলে এসছে, সেটা হচ্ছে এই স্বাস্থ্য দপ্তরের পাহাড় প্রমাণ দুর্নীতি। এই দুর্নীতির বিষয়টা ছোটখাটো দুর্নীতি ছিল, থাকবে, এটা আমরা জেনেই এসেছি। কিন্তু এখন এই মৃত্যুর পরে যে জিনিসটা সামনে এসছে, একটা সংগঠিতভাবে দুর্নীতি চক্র এখানে চালানো হচ্ছিল, যে চক্রটি সাধারণ মানুষের গজ, ব্যান্ডেজ, তুলো, এই সমস্ত যে চিকিৎসার সরঞ্জাম থেকে শুরু করে একেবারে অপারেশনের যে সমস্ত ওষুধ লাগে, যেগুলো মানুষের জীবনদায়ী ওষুধ, সেগুলো নিয়েও দুর্নীতি করেছে। নিম্নমানের ওষুধ সাপ্লাই করেছে, টেন্ডারে দুর্নীতি হয়েছে, আরো অনেক দুর্নীতি হয়েছে। এবং এই দুর্নীতির ফলে কোটি কোটি টাকা খরচ হয়েছে, সেটা খুব বড় কথা নয়, সেটা অবশ্যই একটা দিক, কিন্তু তার চেয়েও বড় তিনি হচ্ছে মানুষের জীবন চলে গেছে। কত মানুষের জীবন চলে গেছে তার এখন জানাও যাবে না। সত্যি কথা বলতে গেলে এর কোনো হিসেব করাও সম্ভব নয়। কিন্তু এই দুর্নীতি চক্র কি চলতেই থাকবে? এই দুর্নীতি চক্র যদি এভাবে চলে, তাহলে সাধারণ মানুষ, গরিব মানুষ কোথায় যাবেন? এইটা একটা আলোচনার দিক। দ্বিতীয় যে দিকটি আলোচনার, অনেক সময় মধ্যবিত্তরাও তাদের এই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার চিত্রটা জানার ফলে, সেখানে যে মানুষ ছোটখাটো রোগে ভর্তি হয়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায় তা বুঝতে পেরে তারা গিয়ে তাদের ঘটিবাটি বেচে চলে যায় বেসরকারি হাসপাতালে। এবং সেই বেসরকারি হাসপাতালগুলোর চিত্রটা কি? সেখানে কতটা স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয়? সেখানে কি শুধু মুনাফার জন্যে নানা রকম ভাবে মানুষকে শোষণ করা হয় না? অথচ এই নিয়ে কিন্তু সাধারণভাবে সংবাদ মাধ্যমে কোনো কথা লেখা হয় না। তার একটা অন্যতম বড় কারণ যে এই বেসরকারি বড় বড় কর্পোরেট হাসপাতালগুলো একটা বড় অংশের টাকা বিজ্ঞাপন খাতে তারা কিন্তু সংবাদ মাধ্যমকে দিয়ে থাকে। তাই তাদের বিরুদ্ধে লেখা সবসময় সম্ভবও হয় না এই সমস্ত সংবাদ মাধ্যমের পক্ষে। কিন্তু আমাদের তো জানতে হবে সেখানেও কেমন চিকিৎসা হচ্ছে। তা এই সমস্ত বিষয়টি নিয়ে আজকের আমাদের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা। এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত। আপনাকে প্রথমেই আমরা যে জিনিসটা, আমরা তো এই আলোচনাটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে যে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্নীতি, পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসছে, যার ফলে সাধারণ মানুষ কিভাবে বিপদের মধ্যে পড়েছেন, এবং তারপরে যে এই যে বেসরকারি হাসপাতালের যে মুনাফাবাজির জন্য যে লুট, এই অংশটা পরে আমরা আসবো। আমরা প্রথমটা যে সরকারি ব্যবস্থায় এই যে হত্যাকাণ্ডের পরে যেটা সামনে চলে এলো, গলগল করে বেরিয়ে এলো একদমই সেই ইয়ের মতো, ঢাকনি খোলা পাত্রের মতো এই দুর্নীতির, এইটা আপনি কিভাবে দেখছেন? সুব্রত, তোমার এই প্রথমে আমি যারা দর্শক তাদের প্রত্যেককে আমার অন্তরের কৃতজ্ঞতাও জানাচ্ছি এই জন্য যে তারা আমাদের কথাগুলো শুনছেন। তো আমি তাদের একটা কথা মনে করাতে চাই বা বলতে চাই তাদের ক্ষেত্রে, যে এতদিন কেন লাগলো, এটা আমার কাছে সবচেয়ে বড় প্রশ্ন। আজকে যে কথাগুলো বেরিয়ে আসছে তা মনে হচ্ছে যেন বেরিয়ে আসতে থাকবে, এটা থামবে না। এত দুর্নীতি যদি হয়ে থাকে
যদি দুর্নীতির এত অভিযোগ থাকে, তাহলে ধরেই নেবো যে তার মধ্যে দুর্নীতি অনেকটাই হয়েছে। দুর্নীতি কিসে কিসে হয়েছে? একটা হচ্ছে ওষুধের ক্ষেত্রে, ওষুধের মান; একটা হচ্ছে কিভাবে চিকিৎসা হবে, চিকিৎসার মান; আরেকটা হচ্ছে টাকা কড়ি, আর্থিক দুর্নীতি, এটা একটা প্রসঙ্গ, সেটা আর্থিক দুর্নীতি সবেতেই জড়িয়ে আছে। ওষুধের মানের থেকে চিকিৎসার মান, সমস্ত কিছুর মধ্যে আর্থিক দুর্নীতি জড়িয়ে আছে। এই যে আর্থিক দুর্নীতি চিকিৎসা ব্যবস্থা আছে, এটা কিন্তু নতুন নয়, এটা আমরা জানি, অনেকেই জানি। এবং সরকারি, আমি কেন্দ্রীয় এবং রাজ্য বিভিন্ন জায়গায় আমার নিজস্ব অভিজ্ঞতার ভিত্তিতে আমি জানি, দীর্ঘদিন ধরে এই কেন্দ্রীয় যে সমস্ত সরকারি সংস্থা আছে বা রাজ্য তো বটেই, দু জায়গাতেই দুর্নীতিটা খুব প্রকাশ্যেই চলে, প্রায় প্রকাশ্যে চলে। আমি নিজে এই ঘটনার সাক্ষী। কিন্তু এতটা পরিমাণ, এটা তো কারোরই জানা ছিল না। একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি, একদম প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত। আগে কি ছিল? ব্যক্তিগত স্তরে কোনো চিকিৎসক বা কোনো আমলা বা কোনো পদস্থ অফিসার তারা দুর্নীতিগ্রস্ত হতেন এবং বাকি সবাই জানতো ওনাকে সেলামি না দিয়ে কাজ হবে না, এটা বলতো সবাই। এবং এইটা একটু একটু গোপনে হতো। বাঁ হাতের কারবার তো এইখানেই কথাটা এসেছে, ডান হাতের নয়। এখন যেটা হচ্ছে, এটা ডান হাত বাঁ হাত বলে কিছু না। এখন আপনি যে কথাগুলো বললেন, যে তার সঙ্গে আরো কয়েকটা আমি যুক্ত করে দিতে চাই। তার মধ্যে একটা হচ্ছে ডাক্তার তৈরির প্রসেস, যে মানে পরীক্ষা, পাশ করার পরীক্ষা, হ্যাঁ, এবং তারপরে যেটা আছে যে শুধু ডাক্তারদের মানে পরীক্ষায় পাশ করানো না, তাদের যে পুরো প্রশিক্ষণ করে, তাদের নানা রকম ভাবে ইয়ে করে দেওয়া, এবং তারপরে সর্বোপরি বদলির হুমকি, এবং সেখানে কোটি কোটি টাকার ব্যাপার, মানে একটা টোটাল প্রাতিষ্ঠানিক দুর্নীতি। যে আজকে যেভাবে সমস্তটা বেরিয়ে আসছে, যে দুর্নীতির অভিযোগ, যা যা দুর্নীতির কথা, এটা তো আমাদের অনেক আগেই বেরোনোর কথা, তাই না? একটি মেয়েকে প্রাণ দিতে হলো, ধর্ষিতা হয়ে, নির্মম ভাবে ধর্ষিতা হয়ে প্রাণ দিতে হলো, তারপরে এই সমস্ত কথা বেরিয়ে আসছে। এর আগে কি বেরোবার কথা ছিল না? কেউ তো বলেনি। আমি সবাইকে বলছি, এমনকি সংবাদ মাধ্যমেও কটা খবর লেখা হয়েছে, কটা জায়গায় বলা হয়েছে। তো সংবাদ মাধ্যমের সবচেয়ে সমস্যা থাকে, খবরটা পাবে কোথা থেকে? পাবে সেখান থেকে যদি কোনো সৎ যারা থাকেন, সৎ চিকিৎসক হতে পারেন, সৎ আমলা হতে পারেন, বিরুদ্ধে যারা আছেন প্রতিবাদী কিছু চরিত্র থাকতে পারে, এবং যে সমস্ত রাজনৈতিক দল আছে, প্রতিপক্ষ রাজনৈতিক দল, তাদের কাছে তো তথ্য থাকা উচিত। তারাও চুপ কেন? এইটা আমার কাছে খুব মারাত্মক। কেন চুপ করে থেকেছে এতদিন ধরে? আজকে বেরিয়ে আসছে। এবার ধরো, আমি ধরলাম এর মধ্যে যদি শতকরা 50% সত্য হয়, এবার তাহলে তুমি যেটা বললে, এই প্রসঙ্গে আসি, তাহলে এর শেষ কোথায় আর কি করে এটা সমাধান হবে? এর সমাধান করতে গেলে দেখো, যতগুলো স্টেক হোল্ডার, এখানে কে কে স্টেক হোল্ডার? এখানে একটা হচ্ছে চিকিৎসক, একজন হচ্ছে পেশেন্ট, একটা হচ্ছে সরকার। এই তো তিনটে প্রাইমারি স্টেক হোল্ডার। এই তিনজন প্রাইমারি স্টেক হোল্ডারের মধ্যে যদি পারস্পরিক বিশ্বাস নষ্ট হয়ে যায়, তুমি সেটাকে ফেরাবে কি করে? তোমার ফেরানোর ক্ষেত্রে একটাই তোমার জায়গা আছে, সেটা হচ্ছে আইনের শাসন। এবার আইনের শাসন কারা করবে? সেখানে তো তোমাকে দুর্নীতি মুক্ত কিছু মানুষকে দরকার। একটা জিনিস অনেকে বলছেন, আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখেছি, পড়েছি, যে বলছে এই যে ইন্সপেক্টর যে আগে হতো, পোস্ট ছিল একটা, আছে, এখনো আছে, সেই ইন্সপেক্টর পোস্টটা বাড়ানো উচিত। র্যান্ডম স্যাম্পলিং, প্রথমত ওষুধের ক্ষেত্রে আসি, ওষুধ ঠিক দেওয়া হচ্ছে কিনা বা চিকিৎসা ঠিক হচ্ছে কিনা, তার জন্য তারা দেখবেন এবং সঙ্গে সঙ্গে সেটা রিপোর্ট করবেন। তার সংখ্যা অনেক কম আছে, আমি ধরে নিলাম সংখ্যা অনেক কম আছে, কালকের দিনে বাড়িয়ে গেল 90, আজ আছে, কালকে 900 করে দেওয়া হলো, তাহলে কি এটা থেমে যাবে? দেখো কেন আমি বলছি, যে কোনো রাজ্য সরকারি বলি বা কেন্দ্রীয় সরকারি সংস্থা, সেখানে ভিজিলেন্সের একটা বিরাট দপ্তর থাকে। ভিজিলেন্স দপ্তরের মূল কাজটা কি? দুর্নীতি ধরা। তাহলে ইডি সিবিআই কি করে? কেন ইডি সিবিআই কে যেতে হয় সেখানে? আগেই তো ধরা পড়ে যেত। পড়ে না, কারণ সেখানে দুর্নীতিটা সেখানেও বাসা বাঁধে। তুমি যদি মাথায়, আবার বলছি, সেখানে এটা খুব ফ্যাক্ট, যে সরকারের যদি একটা দুর্নীতি বিরোধী চরিত্র না থাকে,
এবং সেটা যদি আইনের শাসনের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠা না পায়, তাহলে তুমি যতই চেষ্টা করো তুমি আটকাতে পারা মুশকিল, খুব মুশকিল। কাজে এখন রাজ্য সরকারের এটা হাতে আছে, অতএব রাজ্য সরকারকে আপ্রাণ চেষ্টা করতে হবে কি করে দুর্নীতি মুক্ত করা যায়। দুর্নীতি মুক্ত কিন্তু করা যায়, এটাও কিন্তু আমি মানি সুব্রত, অনেকটাই করা যায়, অনেকটাই করা যায়। আমার সঙ্গে একটি কোল মাফিয়া, খুব নাম করা কোল মাফিয়া ছিল এক সময়, ও ভর্তি আছে জেলখানায় পাঠানো হয়েছে, সেখান থেকে হাসপাতালে ভর্তি হয়েছে, হাসপাতালে বেড়ি বাঁধা অবস্থায় পড়ে আছে। আমি প্লেন গিয়ে জিজ্ঞেস করছি, তোমার এই যে তোমাকে বারে বারে ধরে এখানে পুড়ে দেয়, তোমার ভালো লাগে? কেন চুরি করো আর কি করে করো? আমাকে একটা কথাই বলেছিল যে দাদা একটা কথা বলবো আপনাকে, খুব সাধারণভাবে বলেছিল, কোন ওসি যদি চান যে চুরি বন্ধ করে দেবেন তাহলে পরের দিন চুরি বন্ধ হয়ে যাবে। কি হোক কেন বলেছিল, আমি ওসির ক্ষেত্রে বলছি না, ওসি হোক, সিআই হোক, এসপি হোক, আমি কারোর কথা বলছি না। আমি বলতে চাইছি যদি এই সদিচ্ছা থাকে, সদিচ্ছা যদি থাকে যে না আমি এখানে হতে দেব না, চলতে দেব না, তাহলে কিন্তু অনেকখানি এটা রোধ করা যায়। তাহলে প্রথমে তো আগে দেখতে হবে যারা মাথায় বসছেন, সরকার যাকে মাথায় বসাচ্ছে, তিনি প্রিন্সিপাল হতে পারেন, তিনি মেডিকেল সুপার হতে পারেন, যাই হন তিনি, যে কোনো ক্ষেত্রে তাকে তো একটা অত্যন্ত স্বচ্ছ তার ভাবমূর্তি থাকতে হবে, দুর্নীতি মুক্ত করতে যিনি চাইবেন। আমি একটা এই প্রসঙ্গে বলি, এক সময় চিফ সেক্রেটারি ছিলেন অর্ধেন্দু সেন, খুব সৎ এবং দক্ষ মানুষ। তিনি একবার একটা আমাকে বলেছিলেন যে যদি আমাদের বসেরা যদি আমরা দেখি তারা সৎ, তাহলে কোনো সাধারণ আমলা তাদের অসৎ হওয়া কিন্তু খুব কষ্ট হয়, তারা তো হতে পারে না, খুব কষ্ট। এবং আমরা এই সম্প্রতি দেখলাম পরপর দুজন, একজন প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি একদম প্রায় হাতে নাতে ধরা পড়ে জেলে, যাকে জামিনও পাচ্ছেন না, আরেকজন মন্ত্রী, খাদ্যমন্ত্রী, তিনিও জেলে। বসেরা যদি এরকম দুর্নীতির দায়ে বা অভিযোগে, যাই বলুন আপনি এখন, সেই অভিযোগে তারা যদি জেলে যায়, তাদের অধস্তন যারা আমলা আছেন তাদের কি করার থাকতে পারে? প্রশ্নটা সেখানে। এখানে স্বাস্থ্য সচিব কি করবেন, প্রিন্সিপাল সেক্রেটারি কি করবেন যদি তারা যদি দেখেন যাতে উপরের কর্তারা তারা যদি দুর্নীতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কি হয়? এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য পয়েন্ট। এইটাই বলতে চাইছি যে যদি দেখা যায় যে আমি ওপর থেকে খুব স্বচ্ছ প্রশাসন না করতে পারলাম, এমন মানুষকে না রাখতে পারলাম যার স্বচ্ছ ভাবমূর্তি আছে, কিন্তু এটাও ঠিক একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক অস্বচ্ছ হয়ে যায়, কারণ সামনে এত বেশি প্রলোভন থাকে, এই প্রলোভনটা ত্যাগ করা খুব মুশকিল হয় অনেকের ক্ষেত্রেই। এবারে কেন হয়, আমি তো আজকের দিনে বিশেষ করে যবে থেকে এই লিবারেল ইকোনমি এসেছে, আমাদের দেশে লিবারেল ইকোনমি খুব কাজ হয়েছে এটাও জানি, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের দেশে মিক্সড ইকোনমি যেখানে এত ভালো কাজ করছিল, লিবারেল ইকোনমি আসাতে মানুষের লোভ ভীষণ বেড়ে গিয়েছে, আকাঙ্ক্ষা ভীষণ বেড়ে গিয়েছে, প্রত্যেকটা মানুষের মধ্যে প্রায় একটা প্রচন্ড একটা ভোগ বিলাস ভীষণ বেড়ে গেছে। এটাকে মানুষ চট করে সামলাতে পারে না, আটকাতে পারে না। এবার দেখো আমি কেন বলছি, ধরো আগেকার দিনে যে কোনো পরিবারে যে ছেলে ঘুষ খেয়েছে বা চুরি করেছে জানলে পরিবারের মাথা হেঁট হয়ে যেত। এখন হয় কি, হয় না। কেন হয় না আমি বলছি, অনুব্রত মণ্ডল ছাড়া পাবে, তা শুনে কাজল শেখ বীরভূমে মিষ্টি বেরোচ্ছে, এবং সে গেলে অনুব্রতকে আমি জানি মঞ্চে বসিয়ে মালা পরানো হবে, এবং তার মধ্যে প্রচুর লোক দেখবে, সেটা খুশিও হবে তারা দেখতে, এমন নয় খুশি হবে না, প্রচুর খুশি হবে, জয়ধ্বনি দেবে। তাহলে আমি বলছি এই লাজ লজ্জা তো নেই, এ তো মহাত্মা গান্ধীর জেলে যাওয়া নয়, নেহরুর জেলে যাওয়া নয়, বা বিনয় চৌধুরীদের জেলে যাওয়া নয়, কিন্তু এটা হচ্ছে। এই যে একটা অবনমন ঘটেছে, এই অবনমন থেকে তোমাকে উঠানো এটা খুবই কঠিন কাজ। তাই আবার বললাম অত্যন্ত কঠিন ভাবে যদি এই যে ধরুন শিক্ষা দপ্তরের দুর্নীতির জেরে, নিয়োগ কেলেঙ্কারির জেরে এখন কি অবস্থা হয়েছে আমরা জানি, গ্রামগঞ্জের মাঝে মাঝেই খবর আসে যে স্কুলগুলোর কি অবস্থা, সাধারণ ঘরের যারা সরকারি স্কুলের উপর ভরসা করেন সেই সমস্ত অভিভাবকদের কি অবস্থা হয়েছে সেটা আমরা জানি। এখন স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিটা তো আরো ভয়াবহ, আরো ভয়াবহ। মানে মানুষ সেখানে চিকিৎসা করতে যায় একদম, আর কোনো যখন উপায়, সেখানে তো মৃত্যু, জীবন মৃত্যু নিয়ে খেলা।
তো এর ফলে সাধারণ মানুষের মধ্যে কি কোনো প্রতিক্রিয়া হচ্ছে? এই তিলোত্তমার মৃত্যুর পরে যখন বেরিয়ে আসছে যে তিলোত্তমা প্রতিবাদ করেছিল, আমরা এখনো সত্যি মিথ্যে জানি না, কিন্তু সে ওটির তে নানা রকম দুর্নীতি হচ্ছিল, সে এই এই সমস্ত জায়গায় অনেক দুর্নীতি দেখে ফেলছিল, তো সেগুলো প্রতিবাদ করেছিল বলেই তাকে হয়তো সরিয়ে দেওয়া হয়েছে, এরকম একটা তত্ত্ব কিন্তু সামনে আসছে। তো এটা থেকে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া হচ্ছে যে এই লড়াইটা, এই যে ডাক্তারদের লড়াইটা অনেকটা কিন্তু তাদের জন্য এই 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 প্রক্রিয়াকে শুদ্ধি করার জন্য, যেটা জুনিয়র ডাক্তাররা বলছেন যে সাফ করা ঝাঁটা হাতে সাফ করা। তো এই যে জুনিয়র ডাক্তাররা বলছেন, এটা আমি নিজেও দেখেছি। বিশেষ করে জুনিয়র ডাক্তাররা এখন এখানে বন্যা দূরত্ব জায়গাতে গিয়েও মানুষের যে সাড়া পেয়েছে আমি দেখেছি। এই যে এখনকার এই যে জুনিয়র ডাক্তাররা যেটা করেছে সেটা একটা আদর্শের মতো জায়গা। আমি তো এটাকে সত্যাগ্রহের সঙ্গে একটা তুলনা, পুরো সিস্টেমের সঙ্গে লড়াই, পুরো সিস্টেমের সঙ্গে এটাকে সত্যাগ্রহ বলা হয়। সত্যাগ্রহ সত্যাগ্রহের মতন একটা আন্দোলন এটা হয়েছে, এটা তো হয়েছে, এবং সেটা মানুষের মনে ভীষণভাবে নাড়া দিয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। আমার বক্তব্য তা না, আমার বক্তব্য হচ্ছে এবারে দেখো এই সরকারি যে সমস্ত চিকিৎসক যারা দুর্নীতিগ্রস্ত বলে আমাদের সামনে আসছেন, প্রচুর লোক আসছেন, আমি শুধু একজন দুজনের কথা বলছি না, অনেক লোক আসছেন, তারাও তো একদিন জুনিয়র ছিলেন, তাদের মধ্যেও তো একটা আবেগ ছিল, একটা স্বপ্ন ছিল, আদর্শ ছিল। সে আদর্শগুলো কোথায় গেল? সে আদর্শগুলো কি ধূলিসাৎ হয়ে যায়নি, ভুলুণ্ঠিত হয়ে যায়নি? এটা খুব চিন্তার বিষয়, এইটা খুব চিন্তার বিষয়। এটা কি করে ধরে রাখবে? তুমি যতই মুখে বলো, আমি যতই বলি মুখে আদর্শের কথা, নিশ্চয় ব্যতিক্রম থাকে, দুজন তিনজন চারজন পাঁচজন ব্যতিক্রমী নিশ্চয় থাকবেন, তারা এরকমই থেকে যাবে সারা জীবন, কোনো কিছুর প্রলোভনে পা দেবেন না। কিন্তু অনেকেই তো তা করতে পারবে না, তা করতে পারে না। তাদের জন্য কিন্তু আইনের শাসন ছাড়া তুমি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারবে না। তোমাকে নিয়ন্ত্রণ, এই বন্যার জলের মতো যদি একবার তুমি যদি এই ফাঁদে পা দিয়ে দাও, তাহলে পরের বারে পা দিতে তোমার আর বেশি বেশি লজ্জাও লাগবে না, তোমার সম্ভ্রমেও লাগবে না, তোমার মনে হবে এটা ঠিকই আছে। কারণ ওপরওয়ালা যখন টাকা খায়, এই যে তুমি বলছো সাধারণ মানুষ, সবচেয়ে চিন্তার বিষয় আমার কাছে যেটা, প্রথমত সাধারণ মানুষ দেখছে যে যে সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেমে প্রতিবাদ করতে গেলে সাংঘাতিক অবস্থা হতে পারে। সবাই বলছে প্রতিবাদ করতে পারিনি, এই বার্তাটা ভালো নয়, এক নম্বর। দু নম্বর, এর চেয়েও কঠিন আমার কাছে মনে হয়েছে যে সমস্ত ওষুধ দেওয়া হচ্ছে, যা সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে, সেটা তো সাধারণ মানুষের মনে একটা সাংঘাতিক ত্রাসের সঞ্চার করবে, ভয়ের সঞ্চার করবে। তারা তো ভীষণ ভাবে ভয় পেয়ে যাবে। আমি যে ওষুধটা খাচ্ছি, যে ওষুধটা দেওয়া হচ্ছে, সে ওষুধটা তো ঠিক নয়, সে ওষুধটা যদি মারা যায়, যদি নষ্ট হয়ে যায়, তখন কি হবে? যদি রঙিন জল দেওয়া হয়েছে, রঙিন জলের কথা এসে গেছে প্রায়, তখন মৃত্যু হয়, তখন কি হবে? এইটা কি হয়? তখন তো একটা ভরসা নিয়ে যাওয়া, হাসপাতালে যাওয়া মানে একটা ভরসা নিয়ে যাওয়া যে বেঁচে ফিরে আসবে। এখন তো মনে হবে যে ওষুধটা দেওয়া হবে সেটা এরপরে কি হবে, আমার তো লোককে নিয়ে যাব, কি করে নিয়ে যাব? এইটা আমার কাছে আরো বেশি, খুব বিশেষ করে আমাদের দেশে জেনে রাখো, এখনো সাধারণ প্রান্তিক দরিদ্র যে মানুষ, যারা এই সমস্ত গ্রামাঞ্চলে জনপদে থাকে, তারা যাবে কোথায়? তাদের তো এটাই জায়গা ছিল, এটাই তো জায়গা, এটাই তো ভরসার জায়গা, বিরাট ভরসার জায়গা। শিক্ষা ক্ষেত্রে, রেশনের ক্ষেত্রে এবং স্বাস্থ্য ক্ষেত্রে আমরা পরপর দেখে গেলাম। হ্যাঁ, আমি রেশনেরটাও অত ধরি না, আমি রেশনেরটা কেন ধরি? আমি সবচেয়ে খাদ্য ক্ষেত্রে, নিশ্চয়ই খাদ্যের ক্ষেত্রে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে আমি বেশি করে ধরি, কিন্তু সবচেয়ে শিক্ষা ক্ষেত্রে এবং এই ব্যাপক দুটো, এবং এর বলি একদম সাধারণ মানুষ যাদের সব থেকে কম পয়সা, যাদের বিত্ত সব থেকে কম, সাধারণ সবচেয়ে দুশ্চিন্তা, এইটাই সবচেয়ে দুশ্চিন্তার মনে হচ্ছে, তারা এবারে যাবে কোথায়, আর কি করে যাবে? কারণ একদিকে মুদ্রাস্ফীতি কমছে না, লোকের হাতে টাকা নেই, টাকা রোজগার হচ্ছে না কারোর জন্য, কেন্দ্রও করতে পারেনি, রাজ্যও করতে পারেনি। এবারে এরা কোথায় যাবে? এরা তো দেশেরই লোক, সারা দেশটা তো এদের নিয়েই তৈরি। কাজেই এইটা ভাবতে হবে খুব বেশি রকম, সবাইকে ভাবতে হবে, তবে সরকারকে অবশ্যই আরো বেশি ভাবে ভাবতে হবে। কিভাবে ভাববে তা আমি বলে দিতে পারবো না, তবে এইটুকু বলতে পারি যে আইনের শাসনটা এই সরকারদের নিজেদের দপ্তর থেকে শুরু করতে হবে।
নিজেদের দপ্তরের উপর নজরদারিটা আরো বেশি বাড়াতে হবে, যে কোন লোকটা বা কোন মন্ত্রী বা কোন আমলা, কোন প্রতিমন্ত্রী আর কোন চেয়ারম্যান কে কোথায় হয়ে আছেন, সেই লোকগুলো কিরকম, একটা ভাবা খুব জরুরি হয়ে পড়েছে সমস্ত ক্ষেত্রে। এটা আমার মনে হয়েছে। এটা ঠিকই বলেছেন। এবং আমার একটা জিনিস আজকেই আমি সংবাদপত্রেই দেখলাম, যে যখন এই জুনিয়র ডাক্তাররা যখন এই বন্যা দুর্গত এলাকার মানুষের ত্রাণ নিয়ে সাহায্য করতে এবং চিকিৎসা করতে গেছেন, তখন অনেক সাধারণ মানুষ তাদের আন্দোলনের কথা বলেছেন, যারা প্রত্যন্ত এলাকায় থাকেন, পাঁশকুড়া এলাকার থেকে সমস্ত খবর এসছে, তারা তাদের ধন্যবাদ জানাচ্ছেন, কৃতজ্ঞতা জানাচ্ছেন এই আন্দোলনের জন্য। তাই কোথাও একটা আশা হয়তো এখানে একটা জাগে, যে মানুষ হয়তো এই আন্দোলনটাকে হয়তো দেখছেন একটা বড় প্রতিবাদ হিসেবে, শুধু ওই একটি মৃত্যু নয়, এই মৃত্যুটাকে মৃত্যুর অনেক যে বড় একটা যে প্যান্ডোরার বক্স খুলে দিয়েছে। তো গৌতম দা, আমরা এবার দ্বিতীয় পর্যায়ে আমরা আসবো, আমাদের সময় দ্বিতীয় পর্যায়ের জন্য এবার, সেটা হচ্ছে সাধারণ মানুষের যখন এই রকম অবস্থা স্বাস্থ্য ক্ষেত্রে, তখন অনেক সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, আমার আপনার ঘরের মতো তো মানুষ বটেই, তাদের একমাত্র ভরসার জায়গা কিন্তু থাকে বেসরকারি হাসপাতাল। কারণ আমাদের মতো ঘরের কেউই আমরা কিন্তু আর সরকারি হাসপাতালের উপর ভরসা করি না, সেখানে যাই না, কারণ আমরা বুঝে গেছি যে ওই সিস্টেমটা কি, কেন সেখানে যাওয়া হয়। তো এইখানে যে এই যে হাসপাতালগুলো, যে হাসপাতালগুলো সাধারণভাবে কর্পোরেট হাসপাতাল হিসেবে পরিচিত, যারা প্রচুর টাকা সংবাদ মাধ্যমকে বিজ্ঞাপন হিসেবে দেয়, হ্যাঁ, তারা কি রকম স্বাস্থ্য পরিষেবা দিচ্ছে, তাদের উপর কি আমরা ভরসা করতে পারি? এই দেখো, এইটা তুমি যেটা বললে, এই প্রসঙ্গটা, এটা হচ্ছে মৌচাকে ঢিল মারার মতো এই যে স্বাস্থ্য ক্ষেত্রে। কারণ আমি বলি, অনেকে আছেন দেখবে যারা সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে ভীষণভাবে খুব উচ্চস্বরে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করে। অনেক ডাক্তার, খুব নামকরা প্রতিষ্ঠিত ডাক্তার, যাদের নিজস্ব হাসপাতাল আছে, বেসরকারি হাসপাতাল আছে, সবই আছে। এবং তারা যুক্তি কি দেন, যে তারা যত পরিমাণ বিনিয়োগ করেছেন তার কিছুই ওঠাতে পাচ্ছেন না, তারা এটা বলছেন। তো তারা কি এটা অডিট করাবেন ঠিকভাবে, এমন ভাবে অডিট করাবেন যাতে দেখা যাবে তারা কতখানি পরিষেবা দিচ্ছেন, কেন এত টাকা লাগছে, কিভাবে অডিট করাবেন? আমি এটা বলছি, কলকাতা শহরেই ধরো বা রাজ্যে ধরো, বহু জায়গায় বহু বেসরকারি হাসপাতাল আছে। সমস্ত হাসপাতালই এখন প্যাকেজ, এমনকি পা ভেঙে গেলেও প্যাকেজ। পা ভেঙে গেলে, হার্ট ট্রান্সপ্লান্ট করতে গেলে তো দূরের কথা, আমি কথার কথা, সামান্য অপারেশন সবেতেই প্যাকেজ। এই যে প্যাকেজ, এই প্যাকেজ কিভাবে বলা হচ্ছে, আমি তো বলি বিক্রি করা। কি করে বিক্রি করা হচ্ছে? কেউ 10 লাখে বিক্রি করছে, কেউ 5 লাখে বিক্রি করছে, কেউ 2 লাখে করছে। কেন? কি বেসিস? হোয়াট ইজ দ্য বেসিস অফ দিস? কোনো বেসিস আছে? বলো না। কলকাতা শহরে একই ধরনের হাসপাতালে একজন 7 লাখ, আরেকজন 8 লাখ কিংবা 7.5 লাখ। কেন? 50,000 টাকার ডিফারেন্সটা কেন? কি জন্য হবে? কি কারণে হবে? এর কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা কি সাধারণ মানুষ পায় না। সাধারণ মানুষ একটা জিনিসই জানে, আমাকে যেমন করে হোক এখানে ভর্তি করতে হবে, আর আমার যা কিছু আছে ধনে প্রাণে বেঁচে বা যাই করি, বিক্রি বাট্টা করে আমাকে ভর্তি করতে হবে, আমি বাঁচিয়ে নিয়ে যেতে চাই। এবারে কি হয়, আমি এরকম সবারই এটা আছে, অভিজ্ঞতা আছে। সমস্ত হাসপাতালে, এই হাসপাতালে চিকিৎসকরা দুর্নীতিগ্রস্ত হতে পারেন না, তাদের চাকরি চলে যাবে। কিন্তু তাহলে দুর্নীতি কোথায় হয়? দুর্নীতিটা কিভাবে হয়? মানে এই যে বেসরকারি হাসপাতালগুলো চলছে, কাদের টাকায় চলছে? রোগীদের টাকায় চলছে। তো রোগীদের টাকায় যদি চলে, তাহলে কেন এরা কোনো যুক্তিসঙ্গত ব্যাখ্যায় যাবে না, যে বলবে না হ্যাঁ ওদের কাছে 7 লাখ, আমার কাছে 7.5 লাখ? এই কারণে, কারণ স্বাস্থ্য ক্ষেত্রটা শুধুই যদি এইরকম মুনাফা লুটবার জায়গা হয়ে যায়, তাহলে সাধারণ আমাদের দেশের যেসব মানুষ, তারা ধনে প্রাণে মারা যাবে। এবং একটা জিনিস হচ্ছে, আরো একটা জিনিস, এই সরকারি যে হাসপাতাল বা সরকারি যে চিকিৎসা বা স্বাস্থ্য যে পরিষেবা, সেগুলি বিপর্যস্ত হয়ে যায়, তখন মানুষকে বেসরকারি জায়গায় যেতে হচ্ছে। এবং আমি বলে দিচ্ছি, না গিয়েও, আমি হয়তো কোনো জায়গায় করিনি, একটি সংবাদ মাধ্যমও বেসরকারি হাসপাতাল নিয়ে একটি কথাও লিখছে না, কোথাও আমি দেখতে পাচ্ছি না, লেখা বা বলা দেখতে পাচ্ছি না। এটা খুব দুর্ভাগ্যের আমাদের ক্ষেত্রে, আমাদের দেশের ক্ষেত্রে খুব দুর্ভাগ্য। প্রচুর মানুষ প্রচুর জায়গায় সব সময় বলা বলি করে, ওখানে দিয়েছিলাম, এত টাকা নিয়ে নিল, মারা যাওয়ার পরেও ছাড়ছে না। আটকে রাখারও এরকম অভিযোগও হয়েছে।
আমি নিজের ক্ষেত্রে আমি করেছি, নামকরা হাসপাতালে আমি তখন টেলিভিশনে ছিলাম, মৃতদেহ আটকে রেখেছি, 2 দিন ছাড়বে না, রোজ বিল বাড়ছে। আমি চিঠি লিখলাম, উত্তর দেয়, ফোন করলাম, উত্তর নেই। তখন আমি মেল করলাম কড়া ভাবে যে আমরা এক্ষুনি এটা এয়ার করে দেবো। সঙ্গে সঙ্গে আমাকে ফোন করলো, আমরা তো ছেড়ে দিয়েছি। তার মানে কি পরিমাণ এই 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 জিনিসটা চলতে থাকে, এই চক্রটা, এটা তো আরো মারাত্মক। কারণ সেখানে কে বলবে কার ঘাড়ে কটা মাথা আছে? কারণ সবাই যদি টাকা দিয়ে কেনা হয়ে যায়, আমি টাকা দিয়ে কেনার কথাই বলছি, টাকা দিয়ে যদি কেনা হয়ে যায় তখন তো আবার আরো সমস্যা। এটা আমি বলছি ক্যাপিটালিস্ট যে সমস্ত কান্ট্রি আমরা যাদের বলি, আমেরিকা বলি বা ইউরোপ বলি, সেখানে কিন্তু খুব কড়া ব্যবস্থা আছে, খুব কড়া ব্যবস্থা আছে। আমাদের দেশে কিন্তু সেই কড়া ব্যবস্থা নেই। ওদের ওখানে ক্যাপিটালিস্ট কান্ট্রি হওয়ার জন্য যা হয়, পারস্পরিক প্রতিযোগিতা প্রচন্ড থাকার জন্য কেউ চট করে নিজের যেটুকু আছে বৃত্ত সেটাকে যাতে না ঘেটে যায় সে চেষ্টা করে, এবং সরকার এই ব্যাপারে ভীষণ নজর দেয়। আমি জানি এটা। আমাদের দেশে তো সেটাও হয় না, কারণ আমাদের দেশে তো সেই অর্থে এই টাকার যে জালটা, দুর্নীতির জালটা তো সেখানেও আছে। তুমি যদি বলো রাজনৈতিক দল, সে রাজনৈতিক দল সেখান থেকে টাকা পায়, মুখ বন্ধ করা যায়। এবার সংবাদ মাধ্যম সবচেয়ে মারাত্মক, সেখানেও যদি মুখ বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের একদম সাধারণ মানুষের জন্য যাবার জায়গা কোথায় থাকবে? এইটাই আমি বলতে চাইছি বারবার, এইটা খুব খুব গুরুত্বপূর্ণ। কাজে আমার মনে হয় এবারে একটা সময় এসেছে, দিস ইজ হাই টাইম যে বেসরকারি হাসপাতালগুলোকেও একটা স্ট্রিক্ট অডিটের মধ্য দিয়ে নিয়ে যাওয়া উচিত, এটা আমার মনে হয়। এবং সেখানেও কেউ আরবিট্রেশন যেটা হবে, এটা আমাদের হেলথ কমিশন আছে, কিন্তু হেলথ কমিশন তো সব জায়গায় যেতে পারে না। যখন কোনো ঘটনা ঘটে হেলথ কমিশনের একটা আমরা হইচই একটু হয়, কোনো বাচ্চা মারা যায় বা তখন হয়। আমি সেটা বলতে চাইছি না, আমি বলতে চাই কিন্তু লক্ষ্য করবে এটা সরকার যদি বা কোনো সময় কোনো নিয়ম লাগু করতে চায়, তখন সঙ্গে সঙ্গে এই বেসরকারি নার্সিং হোম বা হাসপাতালগুলো থেকে সাংঘাতিক একটা প্রতিবাদ করা হয়, না এটা চলবে না, এটা পোষাচ্ছে না, টাকায় পোষাচ্ছে না। এই জিনিসটা কিন্তু যদি নাই পোষায়, তাহলে তো এইরকম ভাবে মানে এই বিশেষ করে আমাদের দেশে এই চিকিৎসা ব্যবস্থা কিন্তু আলটিমেটলি সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ। এইটা আমার মনে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে চিন্তার বিষয়। একটা ছোট্ট আপনার কাছে প্রশ্ন রাখবো, সেটা আমরা আমাদের সাংবাদিকতা জীবনে দেখেছি, যত বড় বড় এখানে কর্পোরেট হাসপাতালগুলো হয়েছে, তারা সরকারের কাছ থেকে জমি নিয়েছিল বিভিন্ন শর্ত দিয়ে। সরকারের শর্ত ছিল যে তারা সাধারণ মানুষের জন্য কিছু বিনামূল্যের বেড রাখবে, গরিব মানুষ যেখানে চিকিৎসা করতে পারবেন। আমাদের এখানে যত কর্পোরেট, কলকাতা শহরে আমরা যেটা দেখি, কোনো কর্পোরেটে কি আপনি কখনো দেখেছেন এরকম কোনো গরিব মানুষকে চিকিৎসা করা হচ্ছে ওই শর্ত মেনে, যে শর্তে তাদের এত কোটি কোটি টাকা দামের জমি প্রায় বিনামূল্যে, কোথাও 1 টাকা 2 টাকা 5 টাকায় দিয়ে দেওয়া হয়েছিল? এই যে তুমি যে বললে এই কথাটা, আমি গিয়ে কয়েকটা হাসপাতালে, খুব নতুন হাসপাতালে কয়েকটা বেড দেখতাম, বেড রাখা আছে কি না, এখানে রোগীদের ভর্তি করা হবে, যারা বেডগুলো ফাঁকাই থাকতো বেশিরভাগ সময় ফাঁকা। এই যে পারসেপশনটা আমাদের তৈরি হচ্ছে, তুমি সাধারণ মানুষকে, এটা কিন্তু যে কোনো সংবাদমাধ্যম করতে পারে, আমাদের পক্ষে করা সম্ভব নয়, আমাদের অত ইনফ্রাস্ট্রাকচার নেই, না হলে হয়তো করতাম। আমি চেষ্টা করতাম দেখতে যে সাধারণ গরিব দরিদ্র প্রান্তিক যে সমস্ত মানুষ এই সমস্ত হাসপাতালে যেতে বাধ্য হয়েছে, তারা কতটা সুবিধে পেয়েছে আজ পর্যন্ত। সরকার যে স্বাস্থ্য সাথী করেছে, সেই স্বাস্থ্য সাথীটা অ্যাকসেপ্টেড হয় না, সেই স্বাস্থ্য সাথীটাই অ্যাপ্লিকেবল হয় না অধিকাংশ জায়গায়। কাজেই এটা যতক্ষণ না আইনের শাসন, আবার বললাম এই কথাটাই, কিন্তু আইনের শাসনটা আমাদের এই রাজ্যে তো বটেই, আমি কেন্দ্রের কথা আমি বলতে চাইছি না, এই রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে বহু ক্ষেত্রেই এতই দুর্বল হয়ে গিয়েছে যে এটা যদি আজকে খুব কড়াভাবে না ধরা হয়, সবচেয়ে মূল যে জায়গাগুলো শিক্ষা এবং স্বাস্থ্য এই রাজ্যে ধসাতলে যাবে। আপনি পুরো ব্যাপারটা সম্পর্কে বললেন, আমাদের সময় প্রায় শেষ। আমি ছোট্ট একটা প্রশ্ন করে শেষ করব, খুব অল্প সময়ের মধ্যে আপনার এটা শেষ করতে হবে। সেটা হচ্ছে যে এই সরকারি এবং বেসরকারি দুটো ক্ষেত্র নিয়ে আপনি আলোচনা করলেন, যেটাতে সাধারণ মানুষের বিপুল হয়রানির কথা বললেন আপনি।
আরেকটি তৃতীয় স্বাস্থ্য ব্যবস্থা খুব অল্প হলেও রয়েছে, যেটা আমরা অনেক সময় দেখেছি আমাদের সাংবাদিকতার জীবনে। সেটা হচ্ছে কিছু স্বেচ্ছাসেবী সংস্থা, কখনো শ্রমজীবী হাসপাতালের নামে বা অন্য কোনো, তারা খুব ছোট্ট সামর্থ্য নিয়ে তারা কিন্তু সাধারণ মানুষের প্রায় পাবলিক ডোনেশন নিয়ে তারা কাজ করে। এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে কি আপনি মনে করেন যে এটা আরো বেশি বর্ধিত করার জন্য সাধারণ মানুষকে এগিয়ে আসা বা সরকারের এগিয়ে আসা উচিত আরো ভালো করে, এবং তার উপরও একটু নজরদারি রাখা? এইটা তুমি যেটা বললে এটা খুব বড় প্রসঙ্গ। আমি বলছি এই বড় প্রসঙ্গটা এখানে এখনই আলোচনা করা যাবে না। তবে একটা জিনিস আমি বলছি যে আমি লক্ষ্য করেছি সারা ভারতবর্ষে এই যে স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গে কোনো কালেই সেভাবে বর্ধিত আকারে কিছু দেখতে পাইনি। কেননা এই যে আন্দোলন, নাগরিক আন্দোলন যেটা এবারে হলো, সেটা সরকারের বিরুদ্ধে হলো, সেটা সরকারের বিরুদ্ধে হয়েছে। কিন্তু বড় ক্ষেত্রে, পরিবেশ বাঁচানো বা বিভিন্ন ক্ষেত্রে, আমি যেরকম বিভিন্ন জায়গায় উত্তরাখণ্ড বলি, উত্তরাঞ্চল বলি, বিভিন্ন জায়গায় দক্ষিণে বলি, এমন এমন কিছু নাগরিক আন্দোলন আমি দেখেছি। সেই আন্দোলন আমি এখানে এখানে মূলত রাজনৈতিক আন্দোলন আমি দেখেছি। এইখানে এই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমি দেখেছি ওইটা খুব একটা না। এই স্বেচ্ছাসেবী সংস্থা যদি করতে হয়, সেখানেও তুমি কিছু করতে পারবে না চাইলেও, কারণ সেখানে এত বেশি লাল ফিতের ফাঁস থাকে, আমি জানি এটা। এবং সেখানে এই যে রাজনৈতিক দাদারা থাকেন, এটা কিন্তু আমি কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূল সবাইকে বলছি, সমস্ত ক্ষেত্রে, এমনকি বামেদের আমলেও আমি এটা দেখেছি। আর তৃণমূল আমলে তো আরো বেশি আছে। এত বেশি লাল ফিতের পাশ, তারা কিছুতেই করতে দেয় না। করতে চাইলেও তুমি পারবে না। তোমাকে, তুমি করতে পারো, নিশ্চয় করতে পারো, তোমাকে নিজের পকেট থেকে খরচা করে করতে হবে, তুমি যদি করতে পারো। এবারে দেখো, সেটাও করা যায়, কিন্তু সেটা করতে গেলে এই যে স্বেচ্ছাসেবী সংস্থাতে এই অর্থের যে অর্থ তো লাগে, সব জায়গায়, সমস্ত জায়গায় অর্থ লাগে, যারা কাজ করবে তাদেরও লাগে, সেটা কে যোগাবে? এটা সবচেয়ে সমস্যা। তবে তুমি যেটা বলেছো এটা খুব গুরুত্বপূর্ণ। স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের দেশে এখানে যদি হতে পারে ভালোভাবে, অবশ্যই ভালো কাজ হতে পারে, নিয়ে তো কোনো মানে, আবার এটা দিয়েও কোনো বিরক্তি হয় না। কিন্তু এই সমস্যাগুলো পেরোনো খুব কঠিন, ঠিক এইটা আমি দেখেছি। গৌতম, তো আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা আলোচনা করার জন্য। আর আপনারা যারা এই অনুষ্ঠানটি দেখলেন, আমাদের সঙ্গে থাকলেন এতক্ষণ ধরে, তাদের সবাইকে বলবো, এই স্বাস্থ্য ব্যবস্থার এই অবস্থায় আমাদের সবার কিন্তু চিন্তিত হওয়ার মতো যথেষ্ট কারণ আছে। তাই আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। জনমতই পারে একমাত্র যে কোনো কিছুর পরিবর্তন করতে। তাই আপনারা জনমত তৈরি করবেন, আপনারা কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, এবং আপনারা এই সমস্ত মতামতগুলো অন্য লোকও দেখবে। আমরা সেই জন্য সমস্ত মতামত কিন্তু কমেন্ট বক্সে রেখে দিই। আপনারা আরও বেশি করে এই ভিডিওটি লোকের কাছে পৌঁছে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন। এবং সেই সঙ্গে আমার সঙ্গে রয়েছেন গৌতমদারও একটা চ্যানেল আছেন, তিনিও আমাদের মতোই আমরা একসঙ্গেই প্রায় কাজ করি। গৌতম ব্যানার্জি অফিসিয়াল তার চ্যানেলের নামে, পারলে সেই চ্যানেলটিও দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেলটি চালু করে রাখবেন সেখানেও। সবাইকে অনেক অনেক নমস্কার।